হ্যালো। মানিক ফকির বলছেন? হুম, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। বলুন। এই যে অভিষেক ব্যানার্জিকে সোনারপুরে এইসব হয়েছে, আপনি কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। বলুন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন সাংসদ, যারা আক্রমণ করেছে তারা নতুন যে হঠাৎ বিজেপিরা, কারণ বিজেপির সঙ্গে আমাদের আদর্শ এবং নীতিগত অমিল থাকতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে যারা বিজেপি করেছে, লড়াই করেছে, তারা কিন্তু এই নোংরামিটা করে না। এই নোংরামিটা করেছে যারা রাতারাতি কংগ্রেস থেকে সিপিএম হয়েছিল, সিপিএম থেকে তৃণমূল হয়েছিল, তৃণমূল থেকে বিজেপি হয়েছে। এই লুম্পেন বাহিনীরা অত্যাচার করেছে, যেটা মারাত্মক কিছু হতে পারত। এই বার্তাটা ভারতবর্ষের কাছে একটা খারাপ যেতে পারে, যাচ্ছে। আমার মনে হয় টিএমসি যেটা বলতে চাইছে যে বিজেপির লোকেরা করেছেন, আপনি বলছেন হঠাৎ করে, মানে তৃণমূলের লোকেরাই করেছেন হঠাৎ হঠাৎ বিজেপি সেজে। হ্যাঁ, আমার মনে হয়েছে যে বেশি ক্ষেত্রে আমাকে তো সারাদিন যারা ধমকি দেয় তাদের মধ্যে কথাবার্তা বলে আমি দেখেছি, সবাই হঠাৎ হঠাৎ লুমপেন, হঠাৎ বিজেপি অত্যন্ত গালাগালি দিচ্ছে কীর্তি খামারি। এরা কিন্তু হঠাৎ করে ওই 4 তারিখের পর বিজেপি হয়ে গেছে। আপনাকে আপনাকে গালাগাল গালাগাল দিচ্ছেন লোকেরা ফোন করে? সারাদিন সারাদিন ধমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে। মানে ফোনে? ফোনে ধমকি, গালাগালি, মেরে দেবো, এসব হচ্ছে। ব্যক্তি জীবনে শুভেন্দু অধিকারী আমার অত্যন্ত কাছের ছেলে। ব্যক্তি জীবনে আদর্শ নীতিগত আমাদের আলাদা, কিন্তু আমি তার বাড়িতে থেকে খাওয়া লোক, সেটা আমরা জানি, সেটা আলাদা। ফলে এই যে দুর্নামটা ছড়াচ্ছে, এই দুর্নাম ছড়ানোর লোকগুলোকে যত তাড়াতাড়ি ধরতে পারবে, তত কিন্তু বাংলার একটা সুনাম হয়ে যাবে। না, আপনি বলছেন শুভেন্দু অধিকারীরও এতে মদত নেই এইভাবে যেটা না হচ্ছে? না 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 না, শুভেন্দু অধিকারী আপনার চোখে ভালো নেতা? আপনি তো শুভেন্দুর বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন, হ্যাঁ, মেরে ফেলা উচিত, কত কি বলেছিলেন। আমি শুভেন্দুর সঙ্গে আমার আদর্শের যে জায়গাটা, লড়াই সারা জীবন আমার লড়াই থাকবে। না, সবাই তো জানেন যে আপনি শুভেন্দুর বিরুদ্ধে প্রচন্ড কথা বলেছেন, তার বিরুদ্ধে বিরাট হুমকি দিয়েছেন, তাকে তো খুব খারাপ চোখে আপনি দেখতেন। দেখুন, শুভেন্দুকে নিয়ে আমার একটা উপন্যাস আছে, যেটা তেহরানে বেস্ট সিনেমা হয়েছিল, ওটা শুভেন্দু নায়ক, চোখের পানি। শুভেন্দুকে খুন করতে গেছিল, তার ডকুমেন্ট আমার কাছে ছিল, নিজের বইয়ে শুভেন্দুকে নিয়ে 7টা লেখা আমার আছে। ফলে আমি শুভেন্দুকে এখন যেটা বইটা লিখছি, একজন গণ আন্দোলনের নেতা হিসাবে। আর শুভেন্দু বিখ্যাত লোক, ও একটা ভুল বললে বা মিথ্যে কথা বলতে হাজার হাজার লোক দেখে ফেলবে, মানে বহু মিডিয়া দেখাবে। আর আমি সত্যি কথা বললেও তো দেখাবে না, তাই আমাকে অনেক সময় অনেক রকম চতুরতার আশ্রয় নিতে হয় দৃষ্টি ঘোরানোর জন্য। আমি বিজ্ঞাপনের লোক, আমি অ্যাডভার্টাইজিং কনসালটেন্ট। শুভেন্দুকে নিয়ে একটা বই লিখছি আমি। কি বই? ওই চোখের পানি মোটা উপন্যাস, সেই বইটাও দিয়ে দেবো। শুভেন্দুকে খুন করার যে ডকুমেন্ট সহ তার প্ল্যানিং তৃণমূলেরই একটা অংশ করেছিল, সেই লেখাগুলো দেবো। আর এখন আমার কিছু দেখা, জঙ্গলমহলে তার উত্থান, আমার ভূমিকা, তার সঙ্গে তার বাড়িতে কথা, হলদিয়া উন্নয়ন পরিষদে বিভিন্ন সময়কার কথোপকথন। আলটিমেটলি আমি সেই সময় থেকে তুলে ধরতে চাইবো। আর একটা কথা বলুন তো, কাল থেকে একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে, আপনি যেহেতু খোঁজ খবর রাখছেন, এই যে অভিষেক ব্যানার্জিকে নাকি হাসপাতাল ভর্তি নেয়নি বলে মমতা ব্যানার্জি অনেক কিছু বলছেনও। আপনার কি মত এতে? আমার মনে হয় হসপিটালরা যদি উপযাচক হয়ে ভর্তি না নেয়, তাহলে হসপিটালের বিষয়, কিন্তু কোন রাজ্য সরকার এত ছুঁচো মেরে হাত বন্ধ করতে পারে না। আর একটা কথা, আপনি আমার ঘর ঘেরাও করার ডাকটা কেন দিয়েছিলেন কেন? একটা জিনিস আপনি জানেন না, আপনাকে যখন ছেলে পাঠিয়েছিল তখন সবচেয়ে বেশি চিৎকার যারা করেছিল তার মধ্যে একটা আমি। ঠিক আছে, সেটা আপনার কাছে আপনি জানেন না, পুরোনো ভিডিওগুলো তাই। কারণ তখন আমি বেসিক্যালি কলকাতা থেকে অ্যাডভাইজার ছিলাম, ঠিক আছে, অনেক আগে। তখন তথা মালিক ছিল, শুভেন্দু তথার খুব কাছে। তো তারপরে আপনার ঘর ঘেরাওটা সাবজেক্ট না, সাবজেক্টটা হচ্ছে আমাকে আপনার ঘর ঘেরাও, মানে আপনার সাথে তো কথা বলা যাবে না।
ঘর ঘেরাও মানে কি? আপনি আসবেন না, আপনি ঘর ঘেরাও ডাক দিয়েছিলেন লোকজনদেরকে, আমি যেতে ডাক বলেছিলেন। দিইনি, আমি কখনো ডাক দিইনি। ডাক দিয়েছিল কেউ, কেউ ডাক দিয়েছিল। ডাক দেওয়ার পর বলেছিল আপনি কি আসবেন? আমি বলেছি আমি আসতে পারি যদি আমি ওই দিন ফাঁকা থাকি। তো ওই দিন তোমার কাজ ছিল, আমি তো আগেই জানিয়ে দিয়েছিলাম। তো যদি ঘেরাওয়ের দিন আমি যেতে পারতাম সময় করে, একটা সময় বের করারও তো বিষয়, তো তো আপনার সঙ্গে তো আমার দেখা হতো, দেখা হলে তো আলোচনা হতো। আপনি তো যা করেছেন তৃণমূলের পক্ষে কাজ করেছেন, এটাই বলা হয়ে না থাকে। না, আমি কোনো কোনো গোলা হয়ে থাকতে পারে, কারো পক্ষে হয়ে না। আমি তো সবচেয়ে অত্যাচারিত হয়েছে তৃণমূলের কাছে, তৃণমূলের কাছে অত্যাচারিত হয়েছে, সে শুভেন্দুর ঘনিষ্ঠ বলে। আমার পুরনো আজকের বই নয়, আজ থেকে যদি 10 বছর আগেকার বইগুলো পড়েন সেগুলো সেটা দেখতে পাবেন। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি বলুন তো তৃণমূলের কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। মমতা ব্যানার্জির যে দল, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না অভিষেক ব্যানার্জি? না, কোনোদিন পারবে না, কারণ তার কোনো ইজম নেই। ঠিক ওকে, আছে, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। হ্যাঁ, ওকে। দর্শক, মানিক ফকির আগে যার কথা শুনতেন, অনেক কথা বলতেন, আমার বিরুদ্ধেও কথা বলেছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অনেক কথা বলেছেন, অনেক কুকথাও বলেছেন। আজকে দেখতে যেটা শুনলেন আপনারা, উনিও তো এখন পাল্টিই খাচ্ছেন বলবো। যেভাবে উনি কথা বলছেন, এই রকম কথা তো বলার কথা না। তবে উনি যেটা স্বীকার করেছেন এখানে, যে ওনাকে নাকি অনেকে এখন খিস্তি দিচ্ছেন, ফোন করে খিস্তি দিচ্ছেন। দেখুন, যারা ফোন করে খিস্তি দিচ্ছেন, খিস্তি দেওয়াকে আমরা কখনো এনকারেজ করি না, কিন্তু মানিক ফকির মানে যে ধরনের কথা বলেছেন আগে, তাতে খিস্তিটা অটোমেটিক্যালি অনেকেরই মানে দেওয়ার আর কি বিষয়টা এসে যাবে। হয়তো সেটা দিয়ে ফেলছেন, ফোন নাম্বার জোগাড় করে দিয়ে ফেলছেন। কিন্তু উনি যেটা বলতে চাইছেন যে আমি যেটা বলেছি, আমি তো এরকম নামই কেউ না, শুভেন্দু অধিকারী নাম করা লোক, তারা যা বলবেন সেটাই প্রচার হয়ে যাবে। আমাকে প্রচারের জন্য নতুন কৌশল অবলম্বন করতে হয়েছে। আমি তো বিজ্ঞাপন জগতের লোক ছিলাম, তাই সহজ রাস্তা খুঁজে বের করা, কি করে প্রচারের আলোয় থাকবো, সেই জন্য আমি করেছি। মানে যেটা করেছেন, যতটা করেছেন, একেবারে সবটাই যে মানে মন থেকে করেছেন, এটাও কার্যত উনি মানতে চাইছেন না। উনি বলছেন যেটা করেছি যাতে করে সহজে প্রচারের আলোতে আসতে পারি, যেহেতু আমি ততটা ওই রকম লোক না যে আমার কথা প্রচার পাবে খুব সহজে, যেমনটা শুভেন্দু অধিকারীদের প্রচার পাই, সেই জন্য করেছি। কিন্তু শুভেন্দু খুব ভালো লোক, ব্যক্তিগতভাবে উনি মানে, এবং শুভেন্দু ঘনিষ্ঠও বলে বলছেন, মানে খুব আলাপ দেখাচ্ছেন আর কি ওনার সঙ্গে, এবং খুব গুণগানও করছেন। খুব ভালো লোক, বই লিখছেন ওনার সম্পর্কে, বই লিখছেন, এবং ওনাকে খুন করার চক্রান্ত হয়েছিল টিএমসি তরফ থেকে, সেটাও বলছেন। সব বলে দিচ্ছেন মানিক ফকির, বা সব বলছেন মানিক ফকির, বা এখন বয়ান পাল্টাচ্ছেন মানিক ফকির। যেভাবে আপনারা বলতে পারেন, যেভাবে আপনারা বুঝছেন, সেটাই বলবেন আপনারা কমেন্টে। চেঞ্জ হয়ে গেছেন মানিক ফকির। আর কোনো মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উগ্র কথা, উগ্র বক্তব্য, বা আমরা যারা কাজ করি আমাদের বিরুদ্ধে উগ্র বক্তব্য, আমি ওনাকে বললাম আপনি তো ঘর ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। আমার আসলে মনে নেই কে ডাকটা দিয়েছিলেন, কিন্তু ওনার একটা বক্তব্য সামনে এসেছিল। হ্যাঁ, ওনাকে ওই প্রশ্নই করা হয়েছিল যে আপনি যাবেন কিনা, ওনার কী প্রোগ্রাম আছে বলে উনি আসবেন না বলেছিলেন। কিন্তু অন্যরা যাতে আসেন সেই ধরনের যতটা এনকারেজ করার উনি কিন্তু করেছিলেন। আমি তো বাইরে ছিলাম, আমি জানতাম যে হ্যাঁ হবে ঘর ঘেরাও। আমি যদি না থাকি এই বাড়িতে, বলবেন যে ভয়ে আসেননি, আমি তাই চলে এসেছিলাম। দেখলাম যে কেউ আসেননি, তো সেই প্রশ্ন রাখলাম। তো মানিক ফকির এখন বয়ান বদলাচ্ছেন, এবং অভিষেকের ওপরে যে আক্রমণ হয়েছে, যেটা টিএমসি বলতে চাইছে, সেটা উনিও মানছেন না। উনি বলছেন না, বিজেপি লোকেরা এসব করতে পারেন না। যারা রিসেন্টলি বিশেষ করে নতুন করে যারা বিজেপি হয়েছেন ভোটের পরে, তারা করেছেন। এটা বিজেপিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। আর শুভেন্দু অধিকারী তো এসব করতেই পারেন না। এমনকি হাসপাতালে ভর্তি নিয়ে যে কথাটা বলা হচ্ছে, সেটাও সরকার কখনো এই ছুঁচো মেরে হাত বন্ধ করতে পারে না।
মানে টিএমসির সমর্থনে কোনো কথা নেই মানিক ফকিরের গলাতে এখন। মানিক ফকির টিএমসির খুবই, উনি যাই বলুন, আমরা যেটুকু বুঝেছি টিএমসির খুবই ঘনিষ্ঠ। যে কথাগুলো উনি বলতেন টিএমসির পক্ষে বিষয়টা যেত, কিন্তু আজকে যে কথাগুলো বলেছেন একটা কথাও টিএমসির পক্ষে যাচ্ছে না, এটুকু বলতে পারি। এমনকি উনি টিএমসির ভবিষ্যৎও দেখতে পাচ্ছেন না, ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছেন। মানে ভাইপো অভিষেক ব্যানার্জি, তাকে দিয়ে এই দলটা চলতে পারে না, উনিও সে কথা বলছেন, যেটা আমরাও ওনাকে বলছি। তো দর্শক বুঝছেন, মানিক ফকির পুরো পাল্টে গেছেন। এখন পাল্টে যাওয়ার বিষয়টার পেছনে সরকার পাল্টে যাওয়াটা কারণ কিনা সেটা আপনারা ব্যাখ্যাতে আসবেন, বা এরকম পাল্টে গেলেই উনি যেসব কাণ্ড কারখানা করে রেখেছেন, বলে রেখেছেন, তাতে ছাড় পেয়ে যাবেন কিনা বা ছাড় দেওয়া উচিত কিনা, সে তার রিয়াকশান আপনাদের থাকতে পারে, মন্তব্য থাকতে পারে, আপনারা কমেন্টে বলবেন। কিন্তু আমি যেহেতু এখন এইসব নিয়ে অনেক হচ্ছে, আমার ইচ্ছে হলো ওনার একটা রিয়াকশান নেওয়ার, তো সেই জন্য ফোনটা করেছিলাম। তো ফোন করে উনি এইসব কথা বলেছেন, একটা কথাও টিএমসির সুরে লাগলো না। কেন লাগলো না তার ব্যাখ্যা আপনারা দেবেন। যদি কিছু বলার থাকে দর্শক বলবেন আপনারা, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।